আজকের দিনটা এত সুন্দর কেন? সকালবেলা জানালা খুলে হিমু হতভম্ব। হে কি, আকাশ এত নীল! আকাশের তো এত নীল হবার কথা না। ভূমধ্যসাগরীয় আকাশ হলেও একটা কথা ছিল, এ হচ্ছে খাঁটি বঙ্গদেশীয় আকাশ। বেশিরভাগ সময় ঘোলা থাকার কথা। হিমু তাকিয়ে থাকতে থাকতেই জানালার ওপাশে একটা কাক এসে বসল। কি আশ্চর্য! কাকটাকেও তো সুন্দর লাগছে, কেমন গর্বিত ভঙ্গিতে হাঁটছে। কলেজে ভর্তি হওয়ার পরদিন যে ভঙ্গিতে কিশোরী মেয়েরা হাঁটে, অবিকল সেই বড় হয়ে গেছি ভঙ্গি। হিমু মুগ্ধ হয়ে কাকটাকে দেখল। কাকের চোখ এত কালো হয়? কবি সাহিত্যিকের কি এই কারণেই বলেন কাকচক্ষু জল? আচ্ছা, আজ সব সুন্দর সুন্দর জিনিস চোখে পড়ছে কেন? আজকের তারিখটা কত? দিন তারিখের হিসাব রাখি না, কাজেই তারিখ কত বলতে পারছি না। একটা খবরের কাগজ কিনে তারিখটা দেখতে হবে। মনে হচ্ছে আজ একটা বিশেষ দিন। আজকের দিনটার কিছু একটা হয়েছে। এই দিনে অদ্ভুত ব্যাপার ঘটবে। পৃথিবী তার রূপের দরজা আজকের দিনটার জন্য খোলে। কাজেই আজ সকাল থেকে জীবনানন্দ দাস মার্কা হাঁটা দিতে হবে। 1000 বছর ধরে আমি পথ হাঁটছি, পৃথিবীর পথে মার্কা হাঁটা। আমি ধরফর করে বিছানা থেকে নামলাম। নষ্ট করার মতো সময় নেই। কাকটা বিক্ষিপ্ত গলা ডাকল, কা কা। হিমুর ব্যস্ততা মনে হয় তার ভালো লাগছে না। পাখিরা নিজেরা খুব ব্যস্ত থাকে, কিন্তু অন্যদের ব্যস্ততা পছন্দ করে না। মাথার উপর ঝাঁঝালো রোদ, লু হাওয়ার মতো গরম হাওয়া বইছে। গায়ের হলুদ পাঞ্জাবি ঘামে ভিজে একাকার। পাঞ্জাবি থেকে ঘামের বিকট গন্ধে হিমুর নিজেরই নাড়ি ভুড়ি উল্টে আসছে। তারপরেও আজকের দিনটার সৌন্দর্যে হিমু অভিভূত। হঠাৎ কোনো বড় সৌন্দর্যের মুখোমুখি হলে স্নায়ু অবশ হয়ে আসে। সকাল থেকেই হিমুর স্নায়ু অবশ হয়ে আসছে, এখন তা আরও বাড়ল। হিমু দাঁড়িয়ে পড়ল। সৌন্দর্যের কথাটা চিৎকার করে সবাইকে জানাতে ইচ্ছে করছে। মাইক ভাড়া করে রিক্সা নিয়ে শহরে ঘোষণা দিতে পারলে চমৎকার হতো। হে ঢাকা নগরবাসী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আজ 9 চৈত্র 1402 সাল। দয়া করে লক্ষ্য করুন, আজ অপূর্ব একটি দিন। হে ঢাকা নগরবাসী, হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্টিং 1 2 3 4। আজ 9 চৈত্র 1402 সাল। আমি দাঁড়িয়ে পড়েছি রাস্তার ঠিক মাঝখানে। বিজয় সারণীর বিশাল রাস্তা, মাঝখানে দাঁড়ালে কোনো অসুবিধা হয় না। রিক্সা গাড়ি সব পাশ কাটিয়ে চলে যেতে পারে। তারপরেও লক্ষ্য করলাম কিছু কিছু গাড়ির ড্রাইভার বিরক্ত চোখে আমার দিকে তাকাচ্ছে, বিড়বিড় করছে, নির্ঘাত গালাগালি। গাড়ির মানুষেরা মনে করে পাকা রাস্তা বানানো হয়েছে শুধুই তাদের জন্য। পথচারীরা হাঁটবে ঘাসের ওপর দিয়ে, পাকা রাস্তায় পা ফেলবে না। রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আমার বেশ চমৎকার লাগছে। নিজেকে ট্রাফিক পুলিশ বলে মনে হচ্ছে। ইচ্ছে করছে পাজরো টাইপ দামি কোনো গাড়ি থামিয়ে গম্ভীর গলায় বলি, দেখি লাইসেন্সটা, ইন্স্যুরেন্সের কাগজপত্র আছে, ফিটনেস সার্টিফিকেট, এক্স হর্স দিয়ে ভগভগ করে কালো ধোঁয়া বেরোচ্ছে, নামুন গাড়ি থেকে। আজকের দিনটা এমন যে মনের ইচ্ছা তৎক্ষণাৎ পূর্ণ হলো। একটা পাজরো গাড়ি আমার গা ঘেঁষে হুড়মুড় করে থামল। লম্বাটে চেহারার এক ভদ্রলোক জানালা দিয়ে মাথা বের করে বললেন, হ্যালো ব্রাদার, সামনে কি কোনো গন্ডগোল হচ্ছে? হিমু বলল, কি গন্ডগোল? গাড়ি ভাঙাভাঙি হচ্ছে নাকি? জি না। পাজেরো হুশ করে বের হয়ে গেল। পাজেরো হচ্ছে রাজপথের রাজা। এরা বেশিক্ষণ দাঁড়ায় না, কেমন গাম্ভীর্য নিয়ে চলাফেরা করে। দেখতে ভালো লাগে, মনে হয় আহা, এরা কি সুখী না আছে। পরজন্মে মানুষের যদি গাড়ি হয়ে জন্মদানের সুযোগ থাকত, হিমু পাজেরো হয়ে জন্মত। পাজেরোর ভদ্রলোক গাড়ি ভাঙাভাঙি হচ্ছে কি না কেন জানতে চেয়েছেন বুঝতে পারছে না। আজ হরতাল, অসহযোগ এসব কিছুই নেই। 2 দিনে ছাড় পাওয়া গেছে। 3য় দিন থেকে আবার শুরু হবে। আজ আনন্দময় একটা দিন। হরতালের বিপরীত শব্দ কি? আনন্দতাল। সরকার এবং বিরোধী দল সবাই মিলে একটা বিশেষ দিনকে আনন্দতাল ঘোষণা দিলে চমৎকার হতো। সকাল সন্ধ্যা আনন্দতাল। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দোকানপাট সব খুলে যাবে। সবাই সবার গাড়ি নিয়ে হর্ন বাজাতে বাজাতে
রাস্তায় নামবে। রাস্তার মোড়ে পুলিশ এবং বিডিআর থাকবে না, থাকবে তাদের ব্যান্ড পার্টি। এরা সারাক্ষণ ব্যান্ড বাজাবে। তাদের দিকে পেট্রোল বোমার বদলে গোলাপি তোড়া ছুঁড়ে দেওয়া হবে। হিমু ভাই না? হিমু চমকে তাকালো। গাঢ় মেরুন রঙের একটা গাড়ি হিমুর পাশেই থেমেছে। গাড়ির চালকের সিটে যে বসে আছে তাকে দেখাচ্ছে পদ্মিনী গোত্রের কোনো তরুণীর বয়সে এই মেয়ের মতোই ছিল। কিং সোলাইমান মিলকিসকে দেখে অভিভূত হয়েছিলেন, তারও অভিভূত হওয়া উচিত। অভিভূত হতে পারছে না, কারণ হিমু মেয়েটিকে চিনতে পারছে না, চেনা চেনাও মনে হচ্ছে না। এ কে? হিমু ভাই, আমাকে চিনতে পারছেন না? এখন পারছি না, তবে চিনে ফেলবো। আমি মারিয়া। ও আচ্ছা, মারিয়া, কেমন আছেন? আপনি চিনতে পারেননি, চিনতে পারলে আপনি করে বলতেন না। ও চিনেছি। তুই এত বড় হয়েছিস, আশ্চর্য। যাকে বলে পারফেক্ট লেডি। ঠোঁটে লিপস্টিক ফিপস্টিক দিয়ে তো দেখি বেড়া ছাড়া করে ফেলেছিস। আপনি এখনো চিনেননি, চিনলে তুই তুই করে বলতেন না। তুই বলার মতো ঘনিষ্ঠতা আপনার সঙ্গে আমার ছিল না। ছিল না বলেই যে ভবিষ্যতেও হবে না তা তো না, ভবিষ্যতে হবে ভেবে তুই বললাম। আপনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কি করছেন? কিছু করছি না। অবশ্যই কিছু করছেন। দূর থেকে মনে হলো হাত পা নেড়ে নেড়ে বক্তৃতা দিচ্ছেন। পাগল টাগল হয়ে যাননি তো? শুনেছি পাগলরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বক্তৃতা দেয়, ট্রাফিক কন্ট্রোল করে। এখনো পাগল হইনি, তবে মনে হচ্ছে শীঘ্রই হব। তুই নিজেও গাড়ি নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছিস, লোকে তোকেও মহিলা পাগল ভাবছে। তুই তুই করবেন না, কেউ তুই তুই করলে আমার ভালো লাগে না। আপনি কি আসলেই আমাকে চিনতে পারছেন না? না। কেউ আমাকে চিনতে না পারলেও আমার ভালো লাগে না। যাই হোক, সামনে কি গন্ডগোল হচ্ছে? গাড়িটারি ভাঙা হচ্ছে? না, পাজরোর মালিকরা অতি সাবধানী হয়। গণ্ডগোলের ত্রিসীমানায় তারা থাকে না। পাজরো যখন গিয়েছে তখন তোমার গাড়িও যেতে পারে। গাড়ি সম্পর্কে আপনার কোনো ধারণা নেই বলেই আপনি এরকম কথা বলতে পারলেন। আমার গাড়িটা পাজেরো চেয়ে অনেক দামি। এটা রেসিং কার। চড়তে কি খুব আরাম? চড়তে চান? চাই। তাহলে উঠে আসুন। আমি গাড়ির পেছনের দিকে উঠতে যাচ্ছিলাম, অবাক হয়ে দেখলাম এই গাড়ির দুটো মাত্র সিট। হাত পা এলিয়ে পেছনের সিটে বসার কোনো উপায় নেই, বসতে হবে ড্রাইভারের পাশে। মারিয়া বলল, সিট বেল্ট বাঁধুন। হিমু বলল, সিট বেল্ট বাঁধতে পারবো না, দড়ি দিয়ে বাঁধা ছাদা হয়ে গাড়িতে বসতে ইচ্ছে করে না। গাড়িতে যাব আরাম করে। আমি কি গরু ছাগল যে আমাকে বেঁধে রাখতে হবে? কথা বাড়াবেন না হিমু ভাই, সিট বেল্ট বাঁধুন। আমি খুব দ্রুত গাড়ি চালাই, অ্যাক্সিডেন্ট হলে সর্বনাশ। এরকম কিচকিচ ভিড়ে তুমি দ্রুত গাড়ি চালাবে কি করে? শহরের ভিতরে ভিড়, বাইরে তো আর ভিড় না। আমি ঢাকা চিটাগাং হাইওয়েতে চলে যাব। 200 কিলোমিটার স্পিড দিয়ে গাড়িটা কেমন সেটা পরীক্ষা করব। কেনার পর থেকে আমি গাড়ির স্পিড পরীক্ষা করতেই পারিনি। হিমু শুকনো গলায় বলল, ও আচ্ছা। মারিয়া গাড়ি চালানোয় খুব ওস্তাদ আমার এরকম মনে হচ্ছে না। হুটহাট করে ব্রেক করছে। সাজগোজের দিকে যে মেয়ের এত নজর, অন্যদিকে তার নজর কম থাকার কথা। পরনে লাল কাপড়, হালকা রঙের শাড়ি। শাড়ি পরে গাড়ি চালাচ্ছে কি করে? অ্যাক্সিলেটরে চাপ পড়ে শাড়িতে পা বেঁধে যাওয়ার কথা। গলায় লাল রঙের পাথরের লকেট, সবচেয়ে বড় পাথরটা পায়ের ডিমের সাইজ। কি পাথর এটা? হিমু পাথরের নাম জিজ্ঞেস করতে যাচ্ছিল, তার আগেই মারিয়া এমনভাবে ব্রেক কষল যে উইন্ডশিল্ডে হিমুর মাথা লেগে গেল। মারিয়া বলল, সিট বেল্ট থাকায় বেঁচে গেলেন। সিট বেল্ট না থাকলে না মাথার ঘিলু বেরিয়ে যেত। মারিয়া, জি? তুমি কত স্পিডে গাড়ি চালাবে বললে? 200 কিলোমিটার, মানে 125 মাইল পার আওয়ার। আমার এখন মনে পড়লো, আমি তো তোমার সঙ্গে যেতে পারবো না। খুব জরুরি একটা কাজ আছে জিপিওতে। আজগর নামে এক লোক আছে, জিপিওর সামনে বসে থাকে। লোকজনদের চিঠি লিখে দেয়। সে খবর পাঠিয়েছে তার সঙ্গে যেন দেখা করি। আমার খুব বন্ধু মানুষ। আমি 200 কিলোমিটার স্পিডে গাড়ি চালাবো এটা শুনেই আপনি আসলে আমার সঙ্গে যেতে ভয় পাচ্ছেন। খানিকটা তাই। ভয় পাওয়াটা তো দোষের না। তোমার মতো একজন আনাড়ি ড্রাইভার যদি 200 কিলোমিটার স্পিড দেয়, তাহলে আমার ধারণা গাড়ি রাস্তা ছেড়ে আকাশে উড়ে যাবে। মারিয়া বলল, সম্ভাবনা যে একেবারে নেই তা না।
আমাকে নামিয়ে দাও। আজগর সাহেবের সঙ্গে আমার দেখা না করলেই না। আপনাকে আমি নামিয়ে দিতাম, কিন্তু আপনি আমাকে চিনতে পারেননি। এই অপরাধের শাস্তি হিসেবে আমি নামাবো না। যদি চিনে ফেলতে পারি তাহলে নামিয়ে দেবে? হ্যাঁ, নামিয়ে দেব। তোমার মার নাম কি? মার নাম, বাবার নাম কারো নামই বলবো না। মা বাবাকে দিয়ে আমাকে চিনলে হবে না, আপনি আমাকে দিয়ে ওদের চিনবেন। তোমার সঙ্গে আমার শেষ দেখা কবে হয়েছিল? 5 বছর আগে। এখন তোমার বয়স কত? 20। 5 বছর আগে বয়স ছিল 15। অঙ্কশাস্ত্র তাই বলে। এই জন্যই চিনতে পারছি না। 15 বছরের কিশোরী 5 বছরে অনেকখানি বদলে যায়। শুঁয়োপোকা থেকে প্রজাপতি হবার ব্যাপারটা এর মধ্যেই ঘটে। ফর ইউর ইনফরমেশন, আমি কখনোই শুঁয়োপোকা ছিলাম না। আমি জন্ম থেকে প্রজাপতি। তোমাদের বাসাটা কোথায়? তাও বলবো না। তোমাদের বাসায় আমি প্রায়ই যেতাম। এক সময় যেতেন, গত 5 বছর যাননি। কেন যেতাম? আমার এক সময় ধারণা ছিল আমাকে দেখার জন্যই যেতেন। এখন সেই ভুল ভেঙেছে। ও, তুমি আসাদুল্লাহ সাহেবের মেয়ে মরিয়ম? মরিয়ম না, মারিয়া। আপনি মরিয়ম ডাকতেন, রগে গা জ্বলে যেত, এখনও জ্বলে যাচ্ছে। খ্যাচ করে শব্দ হলো। গাড়ি রাস্তার উপর থেমে গেল। মরিয়ম বলল, নেমে যান। আপনি আমাকে চিনতে পেরেছেন, কাজেই পূর্ব চুক্তি অনুযায়ী নামিয়ে দিচ্ছি। না, নামাতে হবে না। শুরুতে তোমাকে যতটা আনারি ড্রাইভার মনে হয়েছিল, এখন ততটা মনে হচ্ছে না। লং ড্রাইভের সঙ্গী হিসেবে আপনাকে আমার মনে ধরছে না। ঘামের গন্ধে আমার দম আটকে আসছে। তোমার বাবা কেমন আছেন? ভালো না, বেশি দিন বাঁচবে বলে মনে হয় না। মৃত্যুর জন্যই অপেক্ষা করছেন। উনি আপনার কথা প্রায় বলেন। আপনার কোনো ঠিকানা আমাদের জানা নেই বলে আপনার সাথে যোগাযোগ করতে পারিনি। ঠিকানা দিচ্ছি, ঠিকানা লিখে রাখো। কোনো দরকার নেই। আপনি কখনো এক ঠিকানায় বেশি দিন থাকেন না। আমাকে ঠিকানা দিয়েই আপনি বাসা বদল করে ফেলবেন। তাহলে তোমাদের টেলিফোন নাম্বারটা দাও, আমি টেলিফোনে খোঁজ নেব। টেলিফোন নাম্বার আপনাকে আমি দিয়েছি। নাম্বার যেন ভুলে না যান সেই ব্যবস্থাও আমি করেছিলাম। একটু চিন্তা করলে নাম্বারটা মনে পড়বে। আরেকটা কথা, আমার ধারণা আপনি প্রথম দেখাতে আমাকে চিনেছেন, তারপরেও না চেনার ভান করেছেন। আপনি একটা অন্যায় করেছেন। বলুন সরি। সরি। কিশোরী বয়সে গভীর আবেগ নিয়ে আপনাকে একটা চিঠি লিখেছিলাম, আপনি চিঠির জবাব দেননি। সাংকেতিক ভাষায় লেখা চিঠি পাঠোদ্ধার করতে পারিনি। আবারও একটা মিথ্যে কথা বললেন। পাঠোদ্ধার আপনি ঠিকই করেছিলেন। পাঠোদ্ধার করেই আপনি গেছেন ঘাবড়ে, আর আমাদের বাড়ির ত্রিসীমানায়ও আসেননি। তা না, নানান ঝামেলা গেল। আমার দূর সম্পর্কের এক বোন মারা গেল, কিডনি ফেলিওর। হিমু ভাই, আপনি কি সবসময় মিথ্যে কথা বলেন? তা বলি। আমার দিকে তাকিয়ে দেখুন, আমি আমার 20 বছর জীবনে কোনো দিনও মিথ্যে কথা বলিনি। কষ্ট করে আর 5 বছর যদি মিথ্যা না বলে থাকতে পারো, তাহলে মহিলা মহাপুরুষ হয়ে যাবে। শুধুমাত্র মহাপুরুষরাই 25 বছর মিথ্যা না বলে থাকতে পারেন। মারিয়া শুকনো গলায় বলল, মহাপুরুষ বিষয়ক এই তথ্য জানতাম না, শিখে রাখলাম। হিমু ভাই, আমি যাচ্ছি। মারিয়া গাড়ি নিয়ে হুশ করে বের হয়ে গেল। মাথায় এখন আর রোদ লাগছে না। অল্প সময়ের ভেতরেই কোত্থেকে মেঘ এসে জমা হওয়া শুরু করেছে। হেমু আকাশে মেঘের দিকে তাকালো, আবারও দৃষ্টি ফিরিয়ে আনলো রাস্তায়। ফাঁকা ফাঁকা রাস্তা, রিক্সা চলছে, গাড়ি খুব কম। অন্তর্বর্তীকালীন সরকারের আন্দোলন শুরু হয়েছে। 2 আপসীন নেত্রীর চাপে পড়ে বেচারা গাড়িগুলি পড়েছে বিপদে। যেখানে সেখানে গাড়ি ভাঙা হচ্ছে। এখনও বোধহয় কোথাও শুরু হয়েছে। এইসব খবর দ্রুত ছড়িয়ে পড়ে। সাবধানী গাড়ি মালিকরা তাদের গাড়ি দ্রুত সরিয়ে ফেলেন। হিমু কিছুক্ষণ কান পেতে রইল, বোমার আওয়াজ পাওয়া যায় কি না। পাওয়া যাচ্ছে না। সময়টা এমন যে বোমার আওয়াজ পাওয়া না গেলে অস্বস্তি লাগে। মনে হয় ব্যাপারটা কি, সমস্যা কি গুরুতর? বোমার আওয়াজ পাওয়া গেলে মনে হয় সব ঠিক আছে, সমস্যা তেমন গুরুতর না। হিমু হাঁটতে হাঁটতে জিপিওর দিকে যাচ্ছে। মারিয়ার কথা এই মুহূর্তে আর ভাবছে না। মস্তিষ্কে যে অংশে মারিয়ার স্মৃতি জমা করা, ওই অংশের সুইচ অফ করে দিয়েছে। এখন ভাবছে আজগর সাহেবের কথা। ভদ্রলোকের সঙ্গে অনেক দিন দেখা হয় না। আজ এই চমৎকার দিনে দেখা করে আসা যাক। ওনার সঙ্গে দেখা করার সমস্যা একটাই, কিছু কিছু নিমন্ত্রণ
এমনভাবে করা হয় যে না করা যায় না। রাস্তার লোকজনদের সচকিত করে পরপর দুটো পুলিশের জিপ চলে গেল। তার পেছনে সাইরেন বাজাতে বাজাতে এক অ্যাম্বুলেন্স। বোঝাই যাচ্ছে অ্যাম্বুলেন্সে কোনো রোগী নেই। পেছনের সিটে কয়েকজন ভদ্রলোক মিলে গল্প করছেন। একজনের হাতে জ্বলন্ত সিগারেট। তিনি জানালা দিয়ে মুখ বের করে ধোঁয়া ছাড়ছেন। অথচ অ্যাম্বুলেন্সে সাইরেন যেভাবে বাজছে তাতে মনে হওয়া স্বাভাবিক রোগীর শ্বাসকষ্ট শুরু হয়েছে। হাসপাতালে পৌঁছানোর আগেই ভালো মন্দ কিছু ঘটে যাবে। ভাই সাহেব শুনুন। অপরিচিত গোলগাল মুখে এক লোক গায়ে হাত দিয়ে হিমুকে ডাকছে। হিমু অ্যাম্বুলেন্সের দিক থেকে চোখ সরিয়ে গোলগাল মুখে এই ভদ্রলোকের দিকে তাকালো। উনি বাজার করে ফিরছেন। বাজারের ব্যাগের ভেতর থেকে লাউয়ের মাথা বের হয়ে আছে। চৈত্র মাসের লাউ খেতে কেমন কে জানে। হ্যালো ব্রাদার। আমাকে বলছেন? জি, একটা গুজব শুনলাম শহরে নাকি আর্মি নেমেছে, সত্যি নাকি? জানি না। খুবই অথেন্টিক গুজব। আর্মি নেমেছে, হেভি পিটুনি শুরু করেছে। যাকে পাচ্ছে তাকেই পেটাচ্ছে। প্রায় সেরকমই। লাউ হতে ভদ্রলোককে খুবই আনন্দিত মনে হলো। আমি যাকে পাচ্ছি তাকে পেরাচ্ছে। এতে এত আনন্দিত হবার কি আছে কে জানে। ভদ্রলোক তৃপ্তির নিঃশ্বাস ফেলে বললেন, গর্ত থেকে সাপ টেনে বের করলে সাপ কি ছেড়ে দেবে? হিমু বলল, আর্মিকে সাপ বলছেন? আর্মি জানতে পারলে আপনার লাউ নিয়ে যাবে এবং আপনাকেও হেভি পিটুনি দিবে। ভদ্রলোক অত্যন্ত বিরক্ত হলেন। হিমু বুঝতে পারছে ভদ্রলোক এখন মনে মনেই নিজেকে গালি দিচ্ছেন। কেন গায়ে পড়ে আজে বাজে লোকের সঙ্গে কথা বলতে গেলাম? হাতে ঘড়ি নেই। অনুমান 3টা থেকে 3:30টায় জিপিওতে ঢুকলো হিমু। মূল গেট তালাবদ্ধ। দেয়াল টপকে ঢুকতে হলো। বাইরে সিরিয়াস গণ্ডগোল। চলন্ত বাসে আগুন বোমা ছোড়া হয়েছে। বাসের ভিতরটা ঝলসে গেছে। পুলিশ বিডিআর চলে এসেছে। টিয়ার গ্যাস মারা হচ্ছে। রাস্তার কিছু কাপড়ের দোকান ছিল, সেগুলি লুট হচ্ছে। ভদ্র টাইপের লোকজনদের দেখা যাচ্ছে 4-5টা শার্ট বগলে নিয়ে মাথা নিচু করেই দ্রুত চলে যাচ্ছে। বাসায় ফিরে স্ত্রীকে হয়তো বলবে, খুব সস্তায় পেয়ে গেলাম। আন্দোলনে একটা লাভ হয়েছে। চাল ডালের দাম বাড়লেও গার্মেন্টসের কাপড় চোপড় জলের দামে বিক্রি হচ্ছে। 4টা শার্ট দাম পড়েছে মাত্র 50 টাকা। ভাবা যায়? চূড়ান্ত রকম গণ্ডগোলের ভেতরেও আজগর সাহেবকে পাওয়া গেল নির্বিকার অবস্থায়। তিনি টুলবক্স নিয়ে বসে আছেন। টুলবক্সের গায়ে লেখা, আলী আসগর, পত্রলেখক। পোস্টকার্ড 1 টাকা, খাম 2 টাকা, রেজিস্ট্রি 5 টাকা, পার্সেল 25 টাকা দেশি, পার্সেল 50 টাকা বিদেশি। আসগর সাহেবের বয়স 60-এর কাছাকাছি হলেও বেশ শক্ত সমর্থ। দেখে মনে হয় কঠোর শারীরিক পরিশ্রম করে জীবনযাপন করেন। চিঠি লেখা তেমন কোনো শ্রমের কাজ না। তারপরেও ভদ্রলোকের চেহারায় পরিশ্রমের এমন প্রবল চাপের কারণ কি কে বলবে? আসগর সাহেব একজনকে চিঠি লিখে দিচ্ছেন। হিমু আসগর সাহেবের পাশে গিয়ে বসল। তিনি একবার তাকালেন, আবার চিঠি লেখা শুরু করলেন। ভদ্রলোকের হাতের লেখা মুক্তোর মতো, দেখতেও ভালো লাগে। হিমুর চিঠি লেখার কেউ থাকলে ওনাকে দিয়ে লেখাতো। কে জানে, ভদ্রলোকের সঙ্গে আগে পরিচয় হলে মারিয়ার চিঠির জবাব হয়তো দিত। তাকে দিয়েই লেখাতো, প্রিয় মারিয়া, তোমার সাংকেতিক ভাষায় লেখা চিঠির মর্ম উদ্ধার করার মতো বিদ্যা বুদ্ধি আমার নেই। কী সর্বনাশ! মারিয়ার কথা ভাবা শুরু করেছে। সুইচ অফ করা ছিল, কখন আবার অন হলো? ব্রেন কি অটো সিস্টেমে চলে গেছে? হিমু তাড়াতাড়ি নিজেকে সামলালো। যে চিঠি লেখাচ্ছে তার দিকে তাকালো। যে চিঠি লেখাচ্ছে তাকে অসুস্থ বলে মনে হচ্ছে। খালি পা, লুঙ্গি পরা, গায়ে নীল রঙের একটা গেঞ্জি। বেচারার হয়তো জ্বর এসেছে, কেঁপে কেঁপে উঠছে। যেভাবে সে গড়গড় করে চিঠির বিষয়বস্তু বলে যাচ্ছে তাতে বোঝা যায় সে দীর্ঘদিন ধরে অন্যকে দিয়ে চিঠি লিখিয়ে দেশে পাঠাচ্ছে। প্রিয় ফাতেমা,
দোয়াগো পর সমাচার এই যে আমি আল্লাহ পাকের অসীম রহমতে মঙ্গলমতো আছি, তোমাদের জন্য সর্বদা বিশেষ চিন্তাযুক্ত থাকি। আজগর সাহেব চিঠি লেখা বন্ধ রেখে হিমুর দিকে তাকিয়ে বললেন। ভাই সাহেব, রাতে আমার সাথে 4টা খানা খান। হিমু বলল, আজ না খেলে হয় না? কাজকর্ম থাকলে রাত করে আসেন, কোনো অসুবিধা নেই। আজ বৃহস্পতিবার, সপ্তাহের বাজার করব, আপনাকে নিয়ে 4টা ভালো মন্দ খাবো। অনেকদিন ভালো মন্দ খাই না। জি আচ্ছা। এখন কি একটু চা খাবেন? খেতে পারি 1 কাপ চা। আজগর সাহেব হাত উঁচিয়ে চাওয়ালাকে চা দিতে ইশারা করে আবার চিঠি লেখায় মন দিলেন। হিমু চা খেয়ে জিপিওর বাইরে এসেই পুলিশের হাতে ধরা খেল। পুলিশের হাতে ধরা খাওয়ার ব্যাপারে সবসময় নাটকীয়তা থাকে, এখানে তেমন নাটকীয়তা ছিল না। রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে বেশ আগ্রহ নিয়ে বাস পড়া দেখছে। বাসের সব কটি জানালা দিয়ে ধোঁয়া বের হচ্ছে, পটপট পটপট শব্দ হচ্ছে। কেউ আগুন নেভানোর চেষ্টা করছে না বা বাসের চারিদিকে ছোটাছুটিও করছে না। হিমু অপেক্ষা করছে কখন ধোঁয়া বের হওয়া শেষ হয়ে সত্যিকার আগুন জ্বলবে। মোটামুটি রকমের আগুন জ্বললে সে আগুনে একটা সিগারেট ধরিয়ে টানতে টানতে রওনা হয়ে যেতে পারে। বাস পোড়া আগুনে সিগারেট ধরানো একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা হবার কথা। হিমু সিগারেট হাতে অপেক্ষা করছে। এমন সময় শার্ট প্যান্ট পরা এক লোক এসে হিমুর সামনেই দাঁড়ালো। ভদ্র চেহারার, কথাবার্তাও ভদ্র। হিমুকে বললেন, আপনার ব্যাগে কি? আমার কাছে চটের ব্যাগ, সেই ব্যাগে কয়েকটা টাকা এবং কিছু খুচরা পয়সা। আমার পাঞ্জাবির কোনো পকেট নেই। জরুরি জিনিসপত্রের জন্য পুরনো আমলের কবিদের মতো কাঁধে ব্যাগ ঝোলাতে হয়। হিমু ভদ্রলোকের দিকে তাকিয়ে পড়ল। ব্যাগ খালি। ভদ্রলোক এবার গলার স্বর কঠিন করে বললেন, খালি কেন? মাল ডেলিভারি দিয়ে ফেলেছেন? আপনার কথা বুঝতে পারছি না, কোন মালের কথা বলছেন? ব্যাগে জর্জার কোটা ছিল না? জি না, আমি পান খাই না। ভদ্রলোক বললেন। আসুন আমার সঙ্গে, আপনার পান খাওয়ার ব্যবস্থা করছি। বলেই খপ করে হিমুর হাত ধরল। এর নাম বজ্র আটুনি। হাতের দুটো হাড় রেডিও এবং আলনা মটমট করতে লাগলো। যে কোনো সময় ভেঙে যাওয়ার কথা। এই ভদ্রলোক হাত ধরার ট্রেনিং কোথায় নিয়েছে? সারদা পুলিশ একাডেমিতে? হিমু আকাশের দিকে তাকালো। নতুন পরিস্থিতির কারণে দিনের সৌন্দর্য কি কমে গেছে? দেখল কমেনি। চারদিকে এখনও অপূর্ব লাগছে। দিনের শেষের রোদে নগরী ঝলমল করছে। রোদের নিজস্ব একটা গন্ধ আছে, তেজি চনমনে গন্ধ। হিমু অনেক দিন পর রোদের গন্ধ পেল। যে পুলিশ অফিসার হিমুর হাত ভেঙে ফেলার চেষ্টা করছেন তাকেও ক্ষমা করে দিল। এমন সুন্দর দিনে কারো উপর রাগ রাখতে নেই। আপনার নাম কি? হিমু ইতস্তত করছে। নাম বলবে কি বলবে না ভাবছে। কেউ নাম জিজ্ঞেস করলেই আমরা সাধারণত খুব আগ্রহের সঙ্গে নাম বলি। জিজ্ঞেস না করলেও বলি, হয়তো বাসে করে যাচ্ছি, পাশে অপরিচিত এক ভদ্রলোক। 2-1টা টুকটাক কথার পরেই হাসি মুখে বলি, ভাই সাহেব আমার নাম হচ্ছে এই, আপনার নামটা? মানুষ তার এক জীবনে যে শব্দটি সবচেয়ে বেশি শোনে তা হচ্ছে তার নিজের নাম। পৃথিবীর দ্বিতীয় মধুরতম শব্দ খুব সম্ভব ভালোবাসি। কি ব্যাপার, নাম বলছেন না কেন? প্রশ্ন কানে যাচ্ছে না? স্যার যাচ্ছে। তাহলে জবাব দিচ্ছেন না কেন? হিমু খুক খুক করে কাশল। অস্পষ্ট ধরনের কাশি। নার্ভাসনেস কাটানোর জন্য এ জাতীয় কাশি পৃথিবীর আদিমানব বাবা আদমও আর চোখে বেবি হাওয়ার দিকে তাকিয়ে কেসেছিলেন। বিকেল 5টা থেকে রাত 12:30। এই 7.5 ঘন্টা হিমু রমনা থানার এক বেঞ্চে বসেছিল। হিমু একা না, ওর সঙ্গে আরও লোকজন ছিল। তারাও হিমুর মতো ধরা খেয়েছে। এক এক করে তারা ওসি সাহেবের সঙ্গে ইন্টারভিউ দিয়েছে। কেউ ছাড়া পেয়েছে, কেউ হাজতে ঢুকে গেছে। হিমুর ভাগ্যে কি ঘটবে বুঝতে পারছে না। এই মুহূর্তে হিমু বসে আছে ওসি সাহেবের সামনে। জেরা করতে করতে ভদ্রলোক এখন মনে হচ্ছে কিছুটা ক্লান্ত। ঘন ঘন হাই তুলছেন। খাকি পোশাক পরা মানুষের হাই তোলার দৃশ্য অতি কুৎসিত।
দেখতে ভালো লাগে না। এরা সবসময় স্মার্ট হয়ে মেরুদণ্ড সোজা করে বসবেন। ভদ্রলোক বসেছেন বাঁকা হয়ে। বসার ভঙ্গি দেখে মনে হয় গত সপ্তাহে পাইলসের অপারেশন হয়েছে। অপারেশনে ঘা শুকায়নি। ওসি সাহেবের চেহারা রসকষ্টি, মিশরের মমির মতো শুকনো মুখ। সেই মুখও খানিকটা কুচকে আছে। মনে হচ্ছে পাইলস ছাড়াও ওসি সাহেবের তলপেটে ক্রনিক ব্যথা যাচ্ছে। এখন সেই ব্যথা হচ্ছে। তিনি ব্যথা সামাল দিতে গিয়ে মুখ কুচকে আছেন। খাকি পোশাক না পরে পায়জামা পাঞ্জাবি পরলে তাকে কেমন লাগতো তাই ভাবছে। ঠিক বুঝতে পারছে না। কোনো এক ঈদের দিনে এসে ওনাকে দেখে যেতে হবে। সুযোগ সুবিধা থাকলে কোলাকুলিও করবে। পুলিশের সঙ্গে কোলাকুলি সৌভাগ্য এখনো হয়নি। বলুন, নাম বলুন। মুখ সেলাই করে বসে থাকবেন না। হেমু আবারও কাশল। খাকি পোশাক পরা কাউকে আসল নাম বলতে নেই, তাদের বলতে হয় নকল নাম। ঠিকানা জিজ্ঞেস করলে ভুল ঠিকানা দিতে হয়। বাসা যদি হয় মালিবাগ, তাহলে বলতে হয় তল্লাবাগ। হেমু নামের বদলে তাকে ঝিমু বললে কেমন হয়? অনেকক্ষণ ঝিম ধরে আছে, কাজেই ঝিমু। সবচেয়ে ভালো হয় শত্রুটা কারো নাম ঠিকানা দিয়ে দেয়া। তেমন কারো নাম মনে পড়ছে না। নাম শোনার জন্য ওসি সাহেব অনেকক্ষণ অপেক্ষা করেছেন। এবার তার ধৈর্যচ্যুতি হলো। খাকি পোশাক পরা মানুষের ধৈর্য কম থাকে। উনি তাও মোটামুটি ভালোই ধৈর্য দেখিয়েছেন। নাম বলছেন না কেন? নাম বলতে অসুবিধা আছে? জি না স্যার। অসুবিধা না থাকলে বলুন, ছেড়ে কাশুন। হেমু ঝেড়ে কাশল, বলল, হিমু। আপনার নাম হিমু? ইয়েস স্যার। আগে পিছে কিছু আছে না শুধু হিমু? শুধুই হিমু। বাবা হিমালয় নাম রাখতে চেয়েছিলেন, শর্ট করে হিমু রেখেছেন। শর্ট যখন করলেনই আরো আরো শর্ট করলেন না কেন? শুধু হি রেখে দিতেন। কেন যে হি রাখলেন না আমি তো স্যার বলতে পারছি না। উনি কাছে ধারে থাকলে জিজ্ঞেস করতাম। উনি কোথায়? নিশ্চিত করে বলতে পারছি না কোথায়। খুব সম্ভবত 7টা দোজখের যে কোনো একটায় তার স্থান হয়েছে। ওসি সাহেবের কোকানো মুখ আরও কুচকে গেল। মনে হচ্ছে ভদ্রলোক রেগে যাচ্ছেন। খাকি পোশাক পরা মানুষকে কখনো রাগাতে নেই। আপনার ধারণা আপনার বাবা দোজকে আছেন? জি স্যার, ভয়ঙ্কর পাপী মানুষ ছিলেন। দোজখ নসিব হবারই কথা। উনি ঠান্ডা মাথায় আমার মাকে খুন করেছিলেন। 302 ধারায় কেস হবার কথা হয়নি। আমার তখন বয়স অল্প ছিল। তাছাড়া বাবাকে অত্যন্ত পছন্দ করতাম। আপনার ঠিকানা কি? স্থায়ী ঠিকানা? স্যার, আমার স্থায়ী ঠিকানা হলো পৃথিবী, দ্য প্ল্যানেট আর্থ। ওসি সাহেব সেক্রেটারিয়েট টেবিলের মতো একটা টেবিলের ওপাশে বসে আছেন। তিনি হিমুর দিকে খানিকটা ঝুঁকে এলেন। তার মুখ ভয়ঙ্কর দেখাচ্ছে। মনে হয় তলপেটের ক্রনিক ব্যথাটা তার হঠাৎ বেড়ে গেছে। তিনি থমথমে গলায় বললেন, তান্দ্রামি করো? রোলারের এক ডলা খেলে তান্দ্রামি বের হয়ে যাবে। রোলার চেনো? জি স্যার, চিনি। আমার মনে হয় ভালো করে চেনো না। পুলিশের লোকেরা যেমন অতি দ্রুত তুমি থেকে আপনিতে চলে যেতে পারে, তেমনি অতি দ্রুতই আপনি থেকে তুমি, তুমি থেকে তুইয়ে নেমে যেতে পারে। এই বেশ খাতির করে সিগারেট দিচ্ছে, লাইটার দিয়ে সিগারেট ধরিয়ে দিচ্ছে। হঠাৎ মুখ গম্ভীর করে তুমি শুরু করলো। তারপরেই গালের প্রচণ্ড থাবড়া দিয়ে শুরু করলো তুই। তখন চোখে অন্ধকার দেখা ছাড়া গতি নেই। হিমু শঙ্কিত বোধ করছে। ওসি সাহেব হঠাৎ করে আপনি থেকে তুমিতে চলে এসেছেন, লক্ষণ শুভ নয়। গালে থাবড়া পড়বে কি না কে জানে। আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। তোমার স্থায়ী ঠিকানা হচ্ছে পৃথিবী, দ্য প্ল্যানেট আর্থ? ইয়েস স্যার। বোমা কিভাবে বানায় তুই জানিস? হেমু আঁতকে উঠল। তুমি থেকে তুইয়ে ডিমোশন হয়েছে, লক্ষণ খুব খারাপ। 4 নম্বর বিপদ সংকেত। ঘূর্ণিঝড় কাছে কোথাও তৈরি হয়ে গেছে, এদিকে চলে আসতে পারে।
সমুদ্রগামী সকল নৌযানকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। কি কথা আটকে গেছে যে? বোমা বানানোর পদ্ধতি জানিস? বোমা বানাতে কি কি লাগে? নির্ভর করছে কী ধরনের বোমা বানাবেন তার উপর। অ্যাটম বোমা বানাতে লাগে ক্রিটিক্যাল ম্যাসের সমপরিমাণ বিশুদ্ধ ইউরেনিয়াম-235 ফ্রি নিউট্রনের সঙ্গে বিক্রিয়া শুরু করে। জর্দার কোঠায় কিভাবে বানায়? জর্দার কৌটা টাইপ বোমা বানাতে লাগে পটাশিয়াম ক্লোরাইড, সালফার কার্বন এবং কিছু পটাশিয়াম নাইট্রেট। ক্ষেত্রবিশেষে ইয়েলো ফসফরাস ব্যবহার করা হয়, তবে ব্যবহার না করলেই ভালো। ইয়েলো ফসফরাস ব্যবহার করলে আপনি বোমা ফেটে যাওয়ার আশঙ্কা থাকে। মনে করুন আপনি জর্দার কৌটা পকেটে নিয়ে যাচ্ছেন, হঠাৎ সম্পূর্ণ বিনা কারণে পকেটের বোমা ফেটে যাবে। ভয়ে আপনি দৌড়ে থানায় এসে দেখবেন আপনার এক পা উড়ে চলে গেছে। প্রচণ্ড টেনশনের জন্য আপনি এক পায়েই দৌড়ে চলে এসেছেন। বুঝতে পারেননি? ওসি সাহেব হুঙ্কার দিলেন। রসিকতা করবি না তাদের বাচ্চা। রিভিউ কচলে যেখানে রস বের করে, মানুষ কষলেও আমরা রস বের করি। এইটুকু বলেই তিনি পেছন দিকে তাকিয়ে চাপা গলায় ডাকলেন, আকবর, আকবর। আকবর কে কে জানে? হেমু ঝিম ধরে আকবরের জন্য অপেক্ষা করছে। সাধারণত রাজা বাদশার নাম বয় বাবুর্চির মধ্যে বেশি দেখা যায়। চাকর বাকর বয় বাবুর্চিদের নামের 70% জুড়ে আছে আকবর, শাহজাহান, জাহাঙ্গীর, সিরাজ। হেমুর অনুমান সত্যি হলো। আকবর বাদশা বের হয়ে এলেন। তার বয়স 12 কি 13, পরনে হাফ প্যান্ট, গায়ে হলুদ গেঞ্জি। আকবর বাদশা সম্ভবত ঘুমোচ্ছিলেন। ঘুম এখনও কাটেনি। ওসি সাহেব হুঙ্কার দিলেন, হেলে কেন পড়ে যাচ্ছিস? সোজা হয়ে দাঁড়া। আকবর সোজা হয়ে দাঁড়ালো, পিটপিট করে চারিদিক দেখতে লাগলো। ওসি সাহেব বললেন, চা বানিয়ে আন। হিমু সাহেবকে ফার্স্ট ক্লাস 1 কাপ চা বানিয়ে খাওয়া। আকবর মাথা খানিকটা হেলিয়ে সায় দিল। কয়েকবার চোখ পিটপিট করে তাকিয়ে বিকট হাই তুলল। সে যেভাবে হেলতে দুলতে যাচ্ছে তাতে মনে হয় পথেই ঘুমিয়ে হুমড়ি খেয়ে পড়ে যাবে। ওসি সাহেব হিমুর দিকে ফিরলেন। তিনিও অবিকল আকবরের মতো হাই তুলতে তুলতে বললেন, হিমু সাহেব, আপনি চা খান? চা খেয়ে ফুটেন। ফুটেন শব্দের মানে জানেন তো? জানি স্যার, ফুটেন হচ্ছে পরাগ পার হওয়া। দ্যাটস রাইট। চা খেয়ে পারাপার হন, আর তাদের আমি করবেন না। জি আচ্ছা স্যার। হিমু মধুর ভঙ্গিতে হাসল। ওসি সাহেব আপনি থেকে তুইতে নেমে আবার আপনিতে ফিরে গেছেন, চাটা খাওয়াচ্ছেন। ব্যাপারটা বোঝা যাচ্ছে না। এত বোঝাবুঝির কিছু নেই। চা খেয়ে দ্রুত বিদায় হয়ে যাওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। এই জগতে অদ্ভুত কাণ্ডকারখানা বোঝার চেষ্টা খুব বেশি করতে নেই। জগৎ চলছে, সূর্য উঠছে ডুবছে, পূর্ণিমা অমাবস্যা হচ্ছে, তেমনি অদ্ভুত কাণ্ডকারখানাও ঘটছে। ঘটতে থাকুক না, সব বোঝার দরকার কি? বরফ জলে ভাসে, বরফ পানি, জলও পানি। তারপরও একজন আরেকজনের উপর দিব্যি ভেসে বেড়াচ্ছে। ভেসে বেড়ানোটা ইন্টারেস্টিং। তার পেছনের বৈজ্ঞানিক ব্যাখ্যাটা তেমন ইন্টারেস্টিং না। মাথার উপর ফ্যান ঘুরছে, কিন্তু কোনো বাতাস লাগছে না। থানার ভেতরটা ফাঁকা ফাঁকা। এক কোনায় টেবিলে ঝুঁকে বুড়ো মতো এক ভদ্রলোক বসে আছেন। বেশ নির্বিকার ভঙ্গি। পৃথিবীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলেই মনে হচ্ছে। এই যে ওসি সাহেবের সঙ্গে হিমুর এত কথা হলো, তিনি একবারও ফিরে তাকাননি। থানার বাইরের বারান্দায় লম্বা বেঞ্চি পাতা, সেখানে কয়েকজন পুলিশ বসে আছে। তাদের গল্পগুজব হাসাহাসি কানে আসছে। থানার লকারে মুসলি টাইপ কোনো ক্রিমিনালকে রাখা হয়েছে। সে বেশ উচ্চস্বরে নানান দোয়া দরুদ পড়ছে। তার গলা বেশ মিষ্টি। হিমু চায়ের জন্য অপেক্ষা করছে এবং তেদো শব্দের মানে কি তা ভেবে বের করার চেষ্টা করছে। তেদরের বাচ্চা বলে গালি যেহেতু প্রচলিত, কাজেই ধরে নেওয়া যেতে পারে তেদর কোনো একটা প্রাণীর নাম।
বাদর জাতীয় প্রাণী কি? বাদর যেমন বাদরামি করে, তেদর করে তেদরামি। ওসি সাহেবকে তেদর শব্দের মানে কি জিজ্ঞেস করা ঠিক হবে? উনি রেগে গিয়ে আবার আপনি থেকে তুইয়ে নেমে যাবেন না তো? এই রিস্ক নেওয়া কি ঠিক হবে? ঠিক হবে না। তার চেয়ে বরং বাংলা ভালো জানে এমন কাউকে জিজ্ঞেস করে জেনে নেওয়া যাবে। তাড়াহুড়া কিছু নেই। মারিয়ার বাবা আসাদুল্লাহ সাহেবকে জিজ্ঞেস করা যেতে পারে। তিনি পৃথিবীর সব প্রশ্নের জবাব জানেন। মারিয়ার তাই ধারণা। আকবর বাদশাহ চা নিয়ে এসেছে। যেসব জায়গার নামে শেষে স্টেশন যুক্ত থাকে সেসব জায়গার চা কুৎসিত হয়, যেমন বাস স্টেশন, রেল স্টেশন, পুলিশ স্টেশন। অদ্ভুত কাণ্ড, আকবর বাদশার চা হয়েছে অসাধারণ। এক চামুক দিয়ে মনে হলো গত 5 বছরে এত ভালো চা খাইনি। কড়া লিকারে পরিমাণ মতো দুধ দিয়ে ঠিক করা হয়েছে। চিনি যতটুকু দরকার তার চেয়ে সামান্য বেশি দেওয়া হয়েছে। মনে হয় এই বেশির দরকার ছিল। গন্ধটাও কী সুন্দর। চায়ে যে আলাদা গন্ধ থাকে তা শুধু রূপাদের বাড়িতে গেলে বোঝা যায়। তবে রূপাদের বাড়ির চায়ে লিকার থাকে না। খেলে মনে হয় পীর সাহেবের পানি পড়া খাচ্ছি। হিমু আকবর বাদশার চায়ে গভীর আগ্রহে চুমুক দিচ্ছে। আকবর বাদশাহ হিমুর সামনে দাঁড়িয়ে ক্রমাগত হাই তুলেই যাচ্ছে। সে সামনে দাঁড়িয়ে আছে কেন বোঝাই যাচ্ছে না। মনে হয় চা শেষ হবার পর কাপ হাতে নিয়ে বিদায় হবে, যদিও এমন কোনো মূল্যবান চায়ের কাপ না। বদখত ধরনের কাপ, খানিকটা ফাটা। ফাটা কাপে চা খেলে আয়ু কমে। খুব সুন্দর কাপে চা খেলে নিশ্চয়ই আয়ু বাড়ে। রূপাদের বাড়িতে চা খেয়ে আয়ু বাড়াতে হবে। ওদের বাড়িতেই পৃথিবীর সবচেয়ে সুন্দর কাপে চা দেয়া হয়। ওসি সাহেব বললেন, চাটা কেমন লাগলো? হিমু বলল, স্যার ভালো। কেমন ভালো? খুব ভালো, অসাধারণ, জীবনানন্দ দাশের কবিতার মতো। কোন কবিতা? হিমু গম্ভীর গলায় আবৃত্তি করল। এই সব ভালো লাগে। জানালার ফাঁক দিয়ে ভোরের সোনালি রোদ এসে আমারে ঘুমাতে দেখে বিছানায়। আমার কাতর চোখ, আমার বিমর্ষ ম্লান চুল এই নিয়ে খেলা করে। জানে সে যে বহুদিন আগে আমি করেছি কি ভুল পৃথিবীর সবচেয়ে ক্ষমাহীন গাঢ় এক রূপসীর মুখ ভালোবেসে। ওসি সাহেব বললেন, আরেক কাপ খাবেন? জি না। কবিতার মতো চা ঝঙ্কটা 5-6 কাপ খেয়ে ফেলেন। পরের কাপটা হয়তো ভালো হবে না। আমার ধারণা চা এখানে ভালো হয় না, আজ হঠাৎ করে হয়ে গিয়েছে। স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি বলে 1 লক্ষ কাপ চা যদি বানানো হয় তাহলে 1 লক্ষ কাপ চায়ের ভেতর 1 কাপ চা হবে অসাধারণ। ওসি সাহেব থমথমে গলায় বললেন, সায়েন্স দেখাবে না, সায়েন্স কৌহদাতে ঢুকিয়ে দেব। হিমু বিনীত ভঙ্গিতে বলল, জি স্যার, আচ্ছা। এখন বল, তোদের বোমা বানানোর কারখানাটা কোথায়? সাঙ্গ পাঙ্গদের নাম বল। 5 মিনিটের মধ্যে ঝেড়ে কাশবি, নয়তো ঠেলার চোটে চা চা খেয়েছিস সে চা নাক মুখ দিয়ে বের হবে। শুরু কর। কি সর্বনাশের কথা। হিমুর বক্ষতালও শুকিয়ে ওঠার উপক্রম হলো। এ কি সমস্যায় পড়ে গেল। ওসি সাহেব সিগারেট ধরাতে ধরাতে বললেন, নিজ থেকে কথা বলতে চাইলে ভালো কথা, নয়তো রোলারের গুঁতা দিয়ে সব বের করব। নাভির 1 ইঞ্চি উপরে একটা গুঁতা দিলে আর কিছু দেখতে হবে না, গত জন্মের কথাও বের হয়ে আসবে। হিমু শুকনো গলায় বলল, স্যার একটা টেলিফোন করতে পারি? ওসি সাহেব হিমুর দিকে ঝুঁকে এসে, কাকে টেলিফোন করবি? কোনো মন্ত্রীকে? পুলিশের আইজিকে? আর্মি কোনো জেনারেলকে? টেলিফোন এবং সঙ্গে সঙ্গে অ্যাকশন। তোকে অ্যারেস্ট করার জন্য ধমক খেতে খেতে আমার অবস্থা কাহিল হবে। বদলি করে দেবে চিটাগাং হিল ট্র্যাকে। শান্তি বাহিনীর বোমা খেয়ে চিত হয়ে পড়ে থাকবো। স্যার আমি খুবই লোয়ার লেভেলের প্রাণী, প্রায় শিম্পাঞ্জিদের কাছাকাছি। হাইয়ার লেভেলের কাউকে চিনি না। তাহলে কাকে ফোন করতে চাইছিস?
এমন কাউকে টেলিফোন করব যে আমার চরিত্র সম্পর্কে আপনাকে একটা সার্টিফিকেট দেবে। ক্যারেক্টার সার্টিফিকেট? জি। তো টেলিফোনের পর হোম মিনিস্টার আমাকে ধমকাধমকি করবে না? জি না স্যার, সম্ভাবনা হচ্ছে একটা মেয়ে খুব মিষ্টি গলায় আপনাকে আমার সম্পর্কে দু একটা ভালো কথা বলবে। মেয়েটিকে? প্রেমিকা? জি না, আমি লোয়ার লেভেলের প্রাণী, প্রেম করার যোগ্যতা আমার নেই। প্রেম অতি উচ্চ স্তরের ব্যাপার। তো যোগ্যতা কি? আমার একমাত্র যোগ্যতা আমি হাঁটতে পারি, কেউ চাইলে ছায়ার মতো পাশে থাকি। আমি হচ্ছি স্যার ছায়া সঙ্গী। ওসি সাহেব গম্ভীর মুখে টেলিফোন সেট হিমুর দিকে এগিয়ে দিলেন। থানার ঘড়িতে রাত 1টা বাজে। কাকে টেলিফোন করবে বুঝতে পারছে না। রূপাকে করা যায়? এত রাতে টেলিফোন করলে রূপা ধরবে না। রূপার বাবা ধরবেন এবং হিমুর নাম শুনে খট করে রিসিভার নামিয়ে রাখবেন। ফুপুর বাসায় করা যায়। ফুপু টেলিফোন ধরবেন, ঘুম ঘুম স্বরে বলবেন, কে? হিমু, কি ব্যাপার? হিমু ব্যাপার ব্যাখ্যা করার পর তিনি হাই তুলতে তুলতে বলবেন, তোকে থানায় ধরে নিয়ে গেছে, এটা তো নতুন কিছু না, প্রায় ধরে। রাত দুপুর টেলিফোন করে বিরক্ত করছিস কেন? এই দুজন ছাড়া আর কাউকেই টেলিফোন করা সম্ভব না, কারণ টেলিফোন নাম্বার হিমু জানে না। মারিয়াকে করবে? এমনিতেও ওর খোঁজ খবর নেওয়া দরকার। 200 কিলোমিটার স্পিডে চলার পর কি হলো? পৌঁছাতে পেরেছে তো ঢাকায়? পথে কোনো বোমা টোমা খায়নি তো? মারিয়ার ফোন নাম্বার মনে করতে হবে। 5 বছর আগে একটা পদ্ধতি শিখিয়েছিল, অ্যাসোসিয়েশন অফ আইডিয়া পদ্ধতি। নাম্বারটা হচ্ছে প্রথমে 8, তারপর আমি তুমি, আমরা। আমি হচ্ছে 1, তুমি হচ্ছে 2, আমরা হচ্ছে 3। তার নাম্বারটা হলো 8121223। ডায়াল করতেই পাশ থেকে মারিয়া ধরল। হিমু খুশি খুশি গলায় বলল, কেমন আছিস? মারিয়া বিস্মিত হয়ে বলল, কেমন আছিস মানে? আপনি কে? হু আর ইউ? আমি হিমু। রাত 1টার সময় কেন? খোঁজ নেবার জন্য। তোর 200 কিলোমিটার স্পিডে ভ্রমণ কেমন হলো? রাত 1টার সময় সেটা টেলিফোন করে জানতে হবে? তোর টেলিফোন নাম্বার মনে আছে কিনা সেটাও ট্রাই করলাম। এক কাজে দু কাজ। এখনও তুই করছেন? আচ্ছা, আর করব না। কোত্থেকে টেলিফোন করেছেন? রমনা থানা থেকে। পুলিশের ধারণা আমি বোমাটোমা বানাই, ধরে নিয়ে এসেছে, এখন জেরা করছে। ধোলাই দিয়েছে? এখনও দেয়নি, মনে হয় দেবে। তুই কি একটা কাজ করতে পারবি? ওসি সাহেবকে মিষ্টি গলায় বলবি যে বোমাটোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি অতি সাধারণ, অতি নিরীহ হিমু। একটুর জন্য মহাপুরুষ হতে গিয়ে হতে পারিনি। আপনি তো সারা জীবন নানান ধরনের অভিজ্ঞতা অর্জন করতে চেয়েছেন। পুলিশের হাতে ধরা খাওয়া তো ইন্টারেস্টিং অভিজ্ঞতা। বের হবার জন্য এত ব্যস্ত হয়ে পড়েছেন কেন? এক জায়গায় একটা দাওয়াত ছিল, বলেছিলাম রাত করে যাব। ভদ্রলোক না খেয়ে আমার জন্য অপেক্ষা করবেন। ভদ্রলোকে টেলিফোন নাম্বারটা দিন, টেলিফোন করে বলে দিচ্ছি আপনি পুলিশের হাতে ধরা খেয়েছেন, আসতে পারবেন না। তোর কি ধারণা বাংলাদেশে সবার ঘরেই টেলিফোন আছে? হিমু ভাই, আপনি এখনও কিন্তু তুই করছেন। কেন করছেন তাও আমি জানি। মানুষকে বিভ্রান্ত করে আপনি আনন্দ পান। কখনো তুমি, কখনো তুই পড়ে আপনি আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। একসময় আমি নিতান্তই একটা কিশোরী ছিলাম, বিভ্রান্ত হয়েছি। বিভ্রান্ত হবার স্টেজ আমি পার করে এসেছি। অনেক কথা বলে ফেললাম, আমি আপনার সঙ্গে আর কথা বলবো না, রাখি। আচ্ছা, তুই এত রাত পর্যন্ত জেগে কি করছিলি? গান শুনছিলাম। কার গান? নীল ডায়মন্ড। গানের কথা শুনতে চান? বল। What a beautiful noise coming out from the street. Got a beautiful sound, it's got a beautiful beat. It's a beautiful noise. কথা তো শুনলেন, এখন তাহলে রাখি। আচ্ছা। খট করে মারিয়া টেলিফোনটা রেখে দিল। ওসি সাহেব বললেন, টেলিফোনে কোনো মন্ত্রী মিনিস্টারকে পাওয়া গেল না? জি না। আপনার ক্যারেক্টার সার্টিফিকেট দেবে এমন কাউকে পাওয়া গেল না? ওসি সাহেব আবারও তুই থেকে আপনিতে চলে এসেছেন। জোয়ার ভাটার খেলা চলছে, খেলা শেষ কি কে জানে। ওসি সাহেব বললেন, কি কথা বলুন। সুপারিশে কোনো লোক পাওয়া গেল না? একজনকে পেয়েছিলাম, সে সুপারিশ করতে রাজি হলো না।
খুবই দুঃসংবাদ। জি, দুঃসংবাদ। আমার থানায় রেকর্ড অফিসার বলল আপনাকে এর আগেও কয়েকবার ধরা হয়েছে। উনি ঠিকই বলেছেন। আমি নিশাচর প্রকৃতির মানুষ তো, রাতে হাঁটি। রাতে যারা হাঁটে পুলিশ তাদের পছন্দ করে না। পুলিশের ধারণা রাতে হাঁটার অধিকার শুধু তাদেরই আছে। পিঠে কনস্টেবল বলছিল আপনার নাকি আধ্যাত্মিক ক্ষমতা আছে, সত্যি আছে নাকি? নেই স্যার, হাঁটার ক্ষমতা ছাড়া আমার অন্য কোনো ক্ষমতা নেই। রোলারের 2 কোথা জায়গা মতো পড়লে আধ্যাত্মিক ক্ষমতা বের হয়ে যায়। যথার্থ বলেছেন স্যার। আপনার প্রতি আমি সামান্য মমতা অনুভব করছি। কেন বলুন তো? আমার কোনো আধ্যাত্মিক ক্ষমতা নেই। থাকলে সেই ক্ষমতা অপ্রায় করে আমার মতো অভাজনের প্রতি আপনার মমতার কারণ বলে দিতে পারতাম। আপনার প্রতি মমতা অনুভব করছি কারণ আমার জানার মতে আপনি হচ্ছেন থানা ধরে আনা প্রথম ব্যক্তি যার পক্ষে কথা বলার জন্য কাউকে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশে এমন এক দেশ, যে দেশে পুলিশের হাতে কেউ ধরা পড়লেই মন্ত্রী, মিনিস্টার, সেক্রেটারি, মিলিটারি, জেনারেল একটা সাড়া পড়ে যায়, টেলিফোনের পর টেলিফোন আসতে থাকে। শুনুন হিমু সাহেব, চলে যান, আপনাকে ছেড়ে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। যাবেন কিভাবে? গাড়ি রিক্সা তো সবই তো বন্ধ। হেঁটে হেঁটে চলে যাব, কোনো সমস্যা নেই। আপনাকে আমার পছন্দ হয়েছে। পুলিশের জিপ দিচ্ছি, আপনি যেখানে যেতে চান নামিয়ে দেবে। যাবেন কোথায়? কাউরান বাজার। আজগর নামের একজন ভদ্রলোকের বাসায় আমার দাওয়াত। হেমু পুলিশের জিপে উঠে বসল। সেন্ট্রির পুলিশ তাকে তাদের সাইজের কেউ ভেবে সেলুট দিয়ে বসল। রোলারের গুতার বদলে সেলুট, বড়ই রহস্যময় দুনিয়া। পুলিশের গাড়ি হেমুকে কাউরান বাজার নামিয়ে দিয়ে গেল। ড্রাইভারের গায়েও খাকি পোশাক। সে বেশ আদবের সঙ্গে গাড়ির দরজা খুলে হিমুকে নামতে সাহায্য করল। তারপরেই এক সেলুট। হিমু অস্বস্তির সঙ্গে চারিদিক তাকালো। কেউ দেখে ফেলছে না তো? পুলিশ আদবের সঙ্গে গাড়ি থেকে নামাচ্ছে, সেলুট দিচ্ছে। খুবই সন্দেহজনক। রাত প্রায় 2টা। কারো জেগে থাকার কথা না। আন্দোলনের সময় সারাদিন লোকজন ব্যস্ত থাকে, টেনশনঘটিত ব্যস্ততা। রাত 10টায় ভয়েস অফ আমেরিকার খবর শোনার পর সবার মধ্যে খানিকটা ঝিমঝিম ভাব চলে আসে। আন্দোলনের খবর যত ভয়াবহই হোক, সবাই খুব নিশ্চিন্ত মনে ঘুমোতে চলে যায়। দেশে কোনো আন্দোলন চলছে কি না তা বোঝার উপায় হলো রাত 12টার পর পথে বের হওয়া। যদি দেখা যায় সব খাকা করছে, তাহলে বুঝতে হবে কোনো আন্দোলন চলছে। পানের দোকানে সন্ধ্যা 4:30টার ভিড় জমে থাকলেও আন্দোলন হচ্ছে ধরে নেওয়া যায়। বিবিসির দিকে গভীর আস্থা ও বিশ্বাস নিয়ে লোকজন কান পেতে থাকে। হিমুর নিজের ধারণা, কোনো এক এপ্রিল ফুলের রাতে বিবিসি যদি মজা করে বলে বাংলাদেশে সরকার পতন হয়েছে, তাহলে সরকারের পতন হয়ে যাবে। দেশের প্রধানমন্ত্রী সরকারি বাড়ি ছেড়ে অতি দ্রুত কোনো আত্মীয়ের বাড়িতে উঠবেন। কেউ কোনো উচ্চবাচ্য করবে না। বাংলাদেশ টিভি থেকে বলা হবে বিবিসির খবর অনুযায়ী বাংলাদেশ গণতান্ত্রিক সরকারের পতন হয়েছে। বর্তমান ক্ষমতায় কে আছেন তা তারা বলেননি বলেই এই বিষয়ে আমরাও কিছু বলতে পারছি না। হেমুর চারপাশে কেউ ছিল না। একটা কুকুর ছিল। সে পুলিশের গাড়ি দেখে দ্রুত ডাস্টবিনের আড়ালে চলে গেল। যতক্ষণ গাড়ি থেমে রইল ততক্ষণ আর তাকে দেখা গেল না। গাড়ি চলে যাবার পরই সে মাথা বের করে হিমুকে দেখল। হিমু বলল, এই আয়। সে কিছু সন্দেহ, কিছু শঙ্কা নিয়ে বের হয়ে এলো। লেজ নড়ছে না, এর অর্থ হচ্ছে আমার ব্যাপারে সে নিশ্চিত হতে পারছে না। পুলিশের গাড়ি যাকে নামিয়ে দিয়ে যায় তার ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হওয়া নিম্ন শ্রেণীর প্রাণীর পক্ষেও সম্ভব না। কুকুরের সঙ্গে হিমু কিছু কথাবার্তা চালালো। কিরে, তোর খবর কি? রাতের খাওয়া শেষ হয়েছে? কুকুর স্থির চোখে তাকিয়ে আছে, ভাবছে। তুই কি এই দিকেরই? রাতে ঘুমাস কোথায়? এখন লেজ একটু নাড়ল। আমি গলির ভেতর ঢুকবো, একা ভয় ভয় লাগছে। তুই আমাকে একটু এগিয়ে দে। লেজ ভালো মতো নড়া শুরু হয়েছে।
অর্থাৎ হিমুকে গ্রহণ করেছে বন্ধু হিসেবে। খুঁড়িয়ে খুঁড়িয়ে আছিস কেন? তোর পায়ে কি হয়েছে? প্রবল লেজ নাড়ার সঙ্গে এইবার সে কুই কুই করল, অর্থাৎ পায়ে কি সমস্যা সেটা বলল। কুকুরের ভাষা জানা নেই বলে হিমু বুঝতে পারল না। মনে হয় তার গায়ে কেউ গরম ভাতের মার ফেলে দিয়েছে। গরম মার কিংবা গরম পানি কুকুরের গায়ে ফেলে আমরা বড় আনন্দ পাই। ব্যথা যন্ত্রণায় সে ছটফট করে দেখে আমাদের বড়ই আনন্দ লাগে। মানুষ হিসেবে সমগ্র পশু জগতে আমরা শ্রেষ্ঠ, সেটা আবারও প্রমাণিত হয়। হিমুর ধারণা নিম্ন শ্রেণীর পশু বলে আমরা তাদের আলাদা করছি। তাদের আলাদা করা ঠিক হচ্ছে না। মানুষ হিসেবে আমরা এমন কিছু এগিয়ে নেই। আমাদের বুদ্ধি বেশি বলে আমরা অহংকার করি। ওদের যে বুদ্ধি কম সেটা কে বলল? আমরা কি কখনো ওদের মাথার ভেতরে ঢুকতে পেরেছি যে বলবো ওদের লজিক নেই? আমাদের ভাষা আছে, ওদের নেই। আরেকটি নিতান্তই হাস্যকর কথা, ওদের ভাষা অবশ্যই আছে। একটা কুকুর অন্য একটা কুকুরের সাথে নানান বিষয়ে কথাবার্তা বলে। আমরা যখন শুনি তখন মনে হয় শুধুই ঘেউ ঘেউ করছে। দুজন চাইনিজ কিংবা জাপানিকে যখন কথা বলতে শুনি তখন মনে হয় এরা কিছুই বলছে না, শুধু চ্যাংব্যাং টাইপের শব্দ করছে। ওদের চ্যাংব্যাংয়ের সঙ্গে ঘেউ ঘেউয়ের তফাৎটা কোথায়? পশুদের বুদ্ধি আছে, জ্ঞান আছে, চিন্তাশক্তি আছে। সব জেনেও এদের আমরা অস্বীকার করি শুধুমাত্র নিজেদের স্বার্থে। অস্বীকার না করলে এদের হত্যা করে আমরা খেতে পারতাম না, আমাদের লজ্জা করতো। খোড়া কুকুরটা হিমুর আগে আগে যাচ্ছে, মনে হয় পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। হয়তো সে আগেও তাকে এই অঞ্চলে আসতে দেখেছে। সে মনে করে রেখেছে, সে জানে হিমু কোথায় যাবে, তাই আগে আগে নিয়ে যাচ্ছে। নয়তো পেছনে পেছনে আসতো। পথে আরও কয়েকটা কুকুর পাওয়া গেল। তারা ঘেউ ঘেউ করে ওঠার আগেই তার কুকুরটা ঘেউ ঘেউ করলো। হয়তো বলল, ঝামেলা করিস না, আমার চেনা লোক। হয়তো বলল, ঝামেলা করিস না, আমার চেনা লোক। তারাও ঝামেলা করলো না। মাথা উঁচু করে হিমুকে দেখে আবার মাথা নিচু করে ফেলল। হিমুর কুকুরটা তার দিকে তাকিয়ে নিচু স্বরে কয়েকবার ঘেউ ঘেউ করল। এর অর্থ সম্ভবত রাত দুপুরে এভাবে হাঁটাহাঁটি করবেন না। দেশের অবস্থা ভালো না, আইন শৃঙ্খলা বলেই কিছু নেই। বড় আফসোস, সরকার আর বিরোধী দলে কবে যে মিটমাট হবে। হিমু কুকুরের পেছনে পেছনে আসগর সাহেবের যে গলিতে থাকে সেই গলি বের করার চেষ্টা করছে। ব্যাপারটা জটিল। শক নদীর উপশাখা থাকে, সেই উপশাখা থেকেও শাখা বের হয়, যাকে বলা হয় উপশাখা। আসগর সাহেবের গলিও তেমনি উপগলি। ঢাকা শহরের সবচেয়ে সরু এবং সবচেয়ে দীর্ঘ গলি। শুধু যে দীর্ঘ গলি তা না, সবচেয়ে দীর্ঘ ডাস্টবিনও। গলির দুপাশের বাসিন্দারা তাদের যাবতীয় আবর্জনা কষ্ট করে দূরে নিয়ে ফেলে না, গলিতেই ঢেলে দেয়। ঢাকা মিউনিসিপ্যালিটি তাতে কিচ্ছু মনে করে না, কারণ গলিটার আসলেই কোনো নাম নেই। কোনো একদিন এই গলিতে বিখ্যাত কেউ জন্মাবে, তখন হয়তো নাম হবে। কুখ্যাতদের নামে গলির নাম হলে অবশ্যই এখনই এই গলির নাম রাখা যায় কানা কুদ্দুস লেন। কানা কুদ্দুস কারণ বাজার এলাকার ত্রাস। মানুষ খুনকে সে মোটামুটি একটা আর্টের পর্যায়ে নিয়ে এসেছে। তার সঙ্গে হিমুর মোটামুটি ভাব আছে। দিনের বেলা সে বেঙ্গল মোটর নামে মোটর পার্টসের দোকানে বসে থাকে। সে অতি বিনয়ী, আচার ব্যবহার বড়ই মধুর। দেখা হলে সে হিমুকে প্রায় জোর করে চা, মোগলাই, পরোটা খাওয়ায়। গলিটা হিমুর খুব প্রিয়, কারণ এইগুলিতে রিক্সা ঢুকতে পারে না। এখানে সবসময় হরতাল। শিশুরা প্রায় ইটের স্ট্যাম্প বানিয়ে ক্রিকেট খেলে। এখানে এলেই হিমু আগ্রহ নিয়ে তাদের খেলা দেখে। একবার সে তাদের আম্পায়ার হিসেবেও কাজ করেছে। পক্ষপাত দুষ্ট আম্পায়ারিংয়ে একটা রেকর্ড সেবার করেছিল। বোল্ড আউট হয়ে গেছে, ইট স্ট্যাম্পের বলের ধাক্কায় উড়ে চলে গেছে। হিমু তাকিয়ে দেখে শিশু ব্যাটসম্যান ব্যাট হাতে
কাঁদো কাঁদো চোখে তাকাচ্ছে তার দিকে। হিমু তখন অবলীলায় কঠিন মুখে বলেছে, নো বল হয়েছে, আউট হয়নি। শিশু ব্যাটসম্যানের চোখে গভীর আনন্দ। ফিল্ডাররা চেঁচামেচি করছে। হিমু দিয়েছে ধমক। এই, তোরা বেশি জানিস? আমি ঢাকা লিগের আম্পায়ার। আমার চোখের সামনে নো বল করে পার হয়ে যাবে তা হবে না। স্টার্ট দ্য গেম, নো হাঙ্কি পাঙ্কি। ওরা হিমুর হুকুম মেনে নিয়েছে। বয়স্ক একজন মানুষ তাদের খেলার সঙ্গে যোগ দিয়েছে, এতেই তারা আনন্দিত। বয়স্ক মানুষদের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখতে হয়। শিশুরা জানে বয়স্ক মানুষরা ভুল করে, জেনে শুনেই ভুল করে। শিশুরাই শুধু জেনে শুনে কোনো ভুল করে না। আজগর সাহেবকে তার বাসায় পাওয়া গেল না। দরজায় মোটা তালা ঝুলছে। এরকম হবার তো কথা না। আজগর সাহেব রুটিন বাঁধা জীবনযাপন করেন। 9টার আগেই জিপিওতে চলে যান, ফেরেন সন্ধ্যায়। রান্নাবান্না করে খাওয়া দাওয়া শেষ করেন, ঘর থেকে বের হন না। গত 18 বছরে এই রুটিনের ব্যতিক্রম হয়নি। তার নিজের কোনো সংসার নেই। জীবনের একটা পর্যায়ে হয়তো বিয়ে করে সংসার করার কথা ভেবেছেন। এখন ভাবেন না, ভাবার কথাও না। এখন হয়তো মৃত্যুর কথা ভাবেন। একদিন মৃত্যু হবে। যেহেতু সৎ জীবনযাপন করছেন, সেহেতু মৃত্যুর পর বেহেশত নসিব হবেন। সেখানে সুখের সংসার পাতবেন। এ জীবনে যা করা হয়নি, পরের জীবনে তা করা হবে। ভদ্রলোক যে অতি সৎভাবে জীবনযাপন করছেন তা সত্যি। চিঠি লিখে সামান্য যা রোজগার করছেন তার সিংহভাগ দেশে পাঠিয়েছেন। একবেলা খাওয়া অভ্যাস করেছেন, এতে নাকি স্বাস্থ্য ভালো থাকে। স্বাস্থ্য ভালো থাকুক বা না থাকুক, খরচ অবশ্যই বাঁচে। তিনি খরচ বাঁচিয়েছেন বলেই ছোট ভাই বোনদের পড়াশোনা করাতে পেরেছেন। তারা আজ প্রতিষ্ঠিত। এক ভাই সরকারি ডাক্তার, কুড়িগ্রাম সরকারি হাসপাতালের মেডিকেল অফিসার। অন্য ভাই এক কলেজে ইতিহাসের অধ্যাপক। ছোট ভাইরা এখন বড় ভাইয়ের পেশা নিয়ে লজ্জাবোধ করে। তাদের খুব ইচ্ছে বড় ভাই দেশের বাড়িতে গিয়ে স্থায়ী হন। দেশের বাড়ি ভাইরা মিলে ঠিকঠাক করেছে। পুকুর কাটিয়ে মাছ ছেড়েছে। জমি জমাও কিছু কেনা হয়েছে। আজগর সাহেব নিজেও চান গ্রামের বাড়িতে গিয়ে থাকতে। তার বয়স হয়েছে, শরীর নষ্ট হয়েছে, খুবই ক্লান্ত বোধ করেন। বড় ধরনের অসুখ বিসুখও হয়েছে হয়তো। ডাক্তার দেখান না বলে অসুখ ধরা পড়েনি। শরীরের এই অবস্থায় গ্রামের বাড়িতে থাকাটা আজগর সাহেবের জন্য আনন্দের ব্যাপার হবার কথা। ভাই বোনরা তাকে যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা করে। এই মানুষটি তাদের বড় করার জন্য বিয়েটিয়ে কিচ্ছু করেনি। সারা জীবন অমানসিক পরিশ্রম করেছেন। এই সত্য তারা সব সময় স্বীকার করে। আলী আসগর দেশে যেতে পারছেন না। বিচিত্র এক ঝামেলায় তিনি ফেঁসে গেছেন। ঝামেলাটা হয়েছে 7 বৎসর আগে। দিন তারিখ মনে নেই, তবে বৃহস্পতিবার ছিল, এটা তার মনে আছে। তিনি তার নিজের জায়গায় টুলবাক্স নিয়ে বসে আছেন। লুঙ্গি ও ফতুয়া পরা এক লোক এসে সামনে উবু হয়ে বসল। সে কিছু টাকা মানি অর্ডার করতে চায়। টাকার পরিমাণ 7,001 টাকা। লোকটি প্রায় অস্পষ্ট স্বরে বিড়বিড় করে বলল, অনেক কষ্ট কইরা টাকাগুলান জমাইছি ভাই সাহেব, পরিবারে পাঠামো। টাকা কেমনে পাঠায় জানি না, আপনি ব্যবস্থা কইরা দেন, আপনার পায়ে ধরি। বলে সত্যি সত্যি সে তার পা চেপে ধরল। আজগর সাহেব আঁতকে উঠে বললেন,